আমরা এখন দাঁড়িয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমানী স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডের ছাদের উপরে। আমাদের ঠিক পেছনেই আছে ফতুল্লা স্টেডিয়ামের আউটার স্টেডিয়াম, যেটা গত বছর ঠিক এই সময়ে পানি জমে একটা ডোবা, একটা পুকুরে একটা কি বলবো পুতি দুর্গন্ধময় পরিবেশ বিরাজ করছিল। সেখানে আমরা এসেছিলাম, একটা প্রতিবেদনও তৈরি করেছিলাম। সেই প্রতিবেদনের আলোকে আজকে কথা বলবো খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের কিউরেটর এবং একসময়ের বাংলাদেশ মেইন ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়াম এবং শেরেবাংলা স্টেডিয়ামেরও কিউরেটর ছিলেন আমাদের বেলাল ভাই, আমাদের বেলাল, আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। তার কাছ থেকে জানতে চাইবো যে গত বছর আমরা দেখেছিলাম এখানে পুতি দুর্গন্ধময় পরিবেশ এবং জলবদ্ধতায়, বৃষ্টির পানি, বর্ষার পানি সব কিছু মিলে এই মাঠটা ছিল প্রায় 1.5 ফুট 2 ফুট পানির নিচে। এবার মাটি তোলা হচ্ছে এবং দেখে ভালো লাগছে যে এটা বোধহয় সংস্কারের দিকে এগোচ্ছে। এই মাঠের কার্যক্রমটা আসলে কি? এই আউটার স্টেডিয়ামটাকে আমরা ঠিক কোন শেপে দেখতে চাই? বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জাতীয় ক্রীড়া সংস্থা কি ভাবনা তাদের, এবং এই আউটার স্টেডিয়াম কবে নাগাদ আবার খেলা উপযোগী পরিবেশ হবে এবং এখানে আর পানি জমবে না, এরকম কোনো নিশ্চয়তা আছে কিনা? এসব অনেক প্রশ্ন দানা বেঁধে আছে। আমি প্রথমে একটা একটা করে জানতে চাইব যে প্রথমে জানতে চাই গত বছর ঠিক এই সময়ে এখানে আমি প্রচুর পানি এবং যে পানি জমে একটা জলবদ্ধতা তৈরি হয়েছিল এবং একটা পুকুর ডোবার মতো হয়ে গিয়েছিল, একটা পুতি দুর্গন্ধময় পরিবেশ ছিল, সেটা এবার নেই। মাটি ভরাটের কাজ চলছে। এই ভরাটের কাজ কবে নাগাদ শুরু হয়েছে, কতদিন চলবে, কিভাবে ভরাট করা হবে? আরও আপনাকে ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য বা আমাকে এই একটা সুযোগ দেওয়ার জন্য যে আমি আপনাকে কিছু কথা বলতে পারবো এই মাঠ নিয়ে। এই মাঠটা আসলে এরকম একটা পরিবেশে আমরা তৈরি করেছিলাম। এটা এখন এই পর্যায়ে দেখার পূর্বেও কিন্তু আসলে এটা এরকম একটা সুন্দর একটা পরিবেশ, একটা মাঠ। ড্রেনেজ সিস্টেমের জন্য আউটারে যে ড্রেনেজ সিস্টেম আছে বা সুয়ারেজ লাইন, এগুলির কারণে আসলে পানিটা এখানে আটকে যেত। এখন বাইরে ড্রেনেজ সিস্টেম করেছি, আমরা মূল ভেন্যুটাতে বালু ভরাটের কাজ শুরু করেছি এবং আমাদের কাজের প্রায় 60% উপরে কাজ অলরেডি হয়ে গেছে ভরাটের। এখন আশেপাশের সাইডগুলি আমরা ভরাট করতে পারলে আমরা মূল কাজ, যেটা উইকেট বানানোর কাজ বা আউটফিল্ডারকে বসানোর কাজ, এটাকে একটু শক্ত করতে হবে, এটা আমরা শুরু করব। কিন্তু এটার প্ল্যানিংটা, টোটাল প্ল্যানিংটা, যে আউটারের যে আপনার যে স্ট্রাকচার আছে বা বিভিন্ন স্টেডিয়ামের সাথে যে আউটার স্টেডিয়াম থাকে, এটার মূল নকশাটা আসলে এই মুহূর্তে আমার আসলে জানা নেই। আমি আমার কর্তৃপক্ষের কাছে জেনে ইন ফিউচারে আপনাকে আমি বলতে পারবো। তবে এখানে যে একটা খেলার পরিবেশ তৈরি করার জন্য ক্রিকেট বোর্ডকে আমি প্রথমে ধন্যবাদ জানাই যে তারা উদ্যোগ নিয়েছে। আমি বেসিক্যালি এটার সাথে আজ থেকে প্রায় 17-18 বছর জড়িত। এখানে আমি নিজের হাতে মাঠটা তৈরি করেছিলাম, খেলা করেছি। যখন পানির নিচে ডুবে গিয়েছিল তখন আমার নিজের কাছেও খারাপ লাগছিল। এখানে 8-12টা প্র্যাকটিস উইকেট ছিল। ফার্স্ট ডিভিশনের 16-17টা টিম রেগুলার প্র্যাকটিস করতো 20টা টিমের মধ্যে, সারাদিন টিম থাকতো। এই যে খেলার একটা প্রাণচাঞ্চল্য এখানে থাকতো, এটা গত কয়েক বছর ছিল না। আশা করি অতি সন্নিকটে আমরা সেই পুনরবস্থা ফিরে আসবো। বেলাল ভাই, একটা জিনিস কি বলবেন, যেটা আপনি বললেন আমরাও দেখেছি, একটা চমৎকার আউটফিল্ড তৈরি হয়েছিল এবং এখানে ফার্স্ট ডিভিশন খেলা হয়েছে, বাংলাদেশ জিম্বাবুয়ের প্র্যাকটিস ম্যাচ হয়েছে, নারী ক্রিকেট হয়েছে। এবং পরিচর্যা করলে এবং সঠিক লক্ষ্য পরিকল্পনা নিলে সিলেটে, যেমন সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের লাগোয়া সিলেট আউটার স্টেডিয়ামটা কিন্তু এখন একদম চমৎকার একটা ক্রিকেট ভেন্যুতে রূপান্তরিত হয়েছে। এটা ছিল, এবং এটাকে আপনি কি মনে করছেন যে এই যে জলাবদ্ধতা, আশপাশের পানি নিষ্কাশন ব্যবস্থাটা ত্রুটিপূর্ণ ছিল, এটা তো আসলে ক্রিকেট বোর্ড এবং এনএসসিরও হাতে নাই। আশপাশের যে জলাবদ্ধতা, পানি নিষ্কাশনে যে সমস্যা, যেটা আমি জানি, এটা তো ঠিক, এটা হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ জেলা, তাদের হাতে, এটা তো বিসিবি এবং এনএসসির হাতে না। হ্যাঁ, তো এই বিষয়গুলো আবারও যে আপনারা মাটি ভরাট করলেন, কি করলে আবার আর এই পানিটা জমবে না, বা জাস্ট স্টেটওয়েতে শুধু মাঠটাকে পুনর্নির্মাণ করা না, মানে এই মাঠে আর পানি জমবে না এবং একটা সুন্দর খেলা উপযোগী পরিবেশ থাকবে, সেই কাজটা করার জন্য কি কি উদ্যোগ নেওয়া হয়েছে বা কি কি উদ্যোগ অলরেডি আপনারা নিয়েছেন, সেটা একটু যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। এইটার আসলে অ্যাকচুয়ালি আমাদের যে বাইরে আউটার যে ড্রেনেজ লাইনটা, আপনি এই স্টেডিয়ামটা যখন শুরু হয়েছে, খেলাধুলা শুরু হয়েছে, তখন কিন্তু এত বাড়িঘর ছিল না এখানে।
রিসেন্টলি মনে করেন আপনার গত লাস্ট 5 ইয়ার্সে যেসব বাড়িঘরগুলি করেছে সবগুলি আপনার এটার ফ্লোর লেভেলটা দিয়েছে আমাদের এই স্ট্রাকচারের 5 ফিট উপরে, কেউ দিয়েছে 3 ফিট উপরে। সো তাদের বাড়িঘরগুলি যখন উপরে হয়ে গেছে পানিটা অটোমেটিকলি নিচে দিকে আছে। এখন আধুনিক ড্রেনেজ সিস্টেম অলরেডি তাদের এখানে সিটি কর্পোরেশন না, এটা আসলে পড়েছে হলো আপনার ইউনিয়ন পরিষদে। এখানে একজন চেয়ারম্যান আছে, স্থানীয় চেয়ারম্যান আপনার বর্তমানে যেখানে যে স্থানীয় সংসদ সদস্য আছেন ওনার সাথে কমিউনিকেশন করে এটা ড্রেনেজ সিস্টেমটা করেছে। আর মেইন রোডের সাথে যে সেন্ট্রাল ড্রেনটা গিয়েছে এটা রুটস অ্যান্ড হাইওয়েজ এটা অলরেডি কমপ্লিট করেছে। এখন আর পানি আসার কোনো সম্ভাবনা এদিকে নাই। আমরা যেই লেভেলে এটা নিয়ে যাব, আমরা 6 ফিট বালি ভরাট করেছি, এমনকি মাঠের মূল উইকেট থেকে স্লোপ পর্যন্ত 30 ইঞ্চি স্লোপ আমরা করব। সো দ্যাট মাঠের ভিতরে এবং আশেপাশে পানি ঢোকার কোনো ব্যবস্থা রাখা হবে না। এইটা আমি অন্তত বলতে পারি। অনেক অনেক ধন্যবাদ বেলাল ভাই। তার মানে আমরা ধরে নিতে পারি যে এইবার যখন এই মাঠটা খেলা উপযোগী হয়ে উঠবে তখন আর এই জলাবদ্ধতা তৈরির কোনো সুযোগ থাকবে না, কারণ আশপাশের যে পানি নিষ্কাশন যে ব্যবস্থা সেটাকেই উন্নত করা হয়েছে এবং ড্রেনেজ সিস্টেমটা ভালো করা হয়েছে। আশপাশের পানি আর যেহেতু এটা হাইটটা বেশি থাকবে, আশপাশের পানি আর সোজা কথা এখানে এসে জমার সুযোগটা পাবে। এখানে একটা বাবু আমি ছোট্ট একটা কথা বলতে পারি, এখানে হলো বাড়িঘরের পাশে এখানে বিশাল কয়েকটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, তাদের ডাইং আছে। ডাইংয়ে যেই সপ্তাহে 2-3 দিন ডাইংয়ের যে কাপড়ের ডাইং হয় যেদিন, এদিন বিশাল পানি আপনার আউটলেটে যায়। তো এইটা এখন সেন্ট্রাল লাইনের সাথে যুক্ত হয়ে গেছে। সো দ্যাট এখানে পানি যে আশেপাশে বাড়িঘর আছে পানি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই ড্রেনেজ সিস্টেমটা চালু হয়ে যাওয়াতে এখন আমরা মুক্ত আছি না। আর যদি না হতো, আপনি আজকে এখানে যেখানে দাঁড়িয়ে যেই খেলা উপলক্ষে আপনি এখানে আসছেন সেটা আপনি আসতেন না, বিকজ এই মাঠটাই পানির নিচে ডুবা থাকতো। লাস্ট ইয়ারও আপনি দেখতে পারেন, আমি যদি ভুল না করি এই সময়টা পানির নিচে ডুবা ছিল। এখন আপনি রাস্তা দিয়ে হেঁটে এসে এই মাঠে খেলা দেখেছেন। তো বেলাল ভাই, আমার একদম শেষ প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে এটা কবে নাগাদ এটা যে খেলা উপযোগী হতে পারে এই আউটার স্টেডিয়ামটা, ফতুল্লা আউটার স্টেডিয়ামটা? এটা আসলে ওই বিশাল একটা প্রজেক্ট, তো একজ্যাক্টলি টাইম এটা যেহেতু ক্রিকেট বোর্ড নিজস্ব উদ্যোগেই করতেছে, কোনো কন্ট্রাক্টরের মাধ্যমে না, শিডিউলের মাধ্যমে না। আমরা সুন্দর করে যেভাবে হয় এর আগে যেভাবে আমরা ম্যানুয়ালি করেছিলাম এইবারও এইভাবে করব, কিন্তু মাঠটা গতবারের চিকা ভালো হবে, এইটা আপনাকে আমি বলতে পারি। এটা কি অন্তত আগামী 1 বছর তো লাগবে নিশ্চিত? ডেফিনেটলি, কারণ এখানে অনেক 6 ফিট বালি যখন ভরাট হয়েছে এটা আপনার বসতে বাড়িটাকে বসাইতে হবে, ঘাস লাগানোর উপযোগী করে মাটিটাকে শক্ত হবে, প্লেয়াররা যেহেতু দৌড়ে যেতে পারে সেই ব্যবস্থা করে দিতে হবে, ইনজুরির সমস্যা যাতে না হয় সেই ব্যবস্থা করে তারপর আমরা মাঠটা চালু করব। ইনশাল্লাহ আমরা যত তাড়াতাড়ি সম্ভব, কারণ আমাদের মাঠের একটু সংকট আছে, অচিরেই সেই সংকট দূর হয়ে যাবে। এই মাঠটা পুনর্নির্মাণ হলে এবং যেভাবে আপনারা সংস্কার করেছেন তাতে কি প্রিমিয়ার লিগ, জাতীয় লিগ, বিসিএল হতে পারবে? আশা করি এর আগে যে বিসিএল বা আপনার প্রিমিয়ার লিগ বা বাইরের যে কোনো প্র্যাকটিস ম্যাচ হয়েছে তার থেকে বেটার ফ্যাসিলিটি যেখানে দিয়ে আমরা এটা কাজটা করব। কারণ আগে 8টা উইকেট ছিল, এবার আমি 15টা উইকেট করব, সেই প্ল্যানিং আমি দিয়েছি। আশা করি সেটাই হবে। বেলাল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এবং আমরাও আশাবাদী হতেই পারি যে সিলেট স্টেডিয়ামের পাশাপাশি যেমন সিলেট আউটার স্টেডিয়ামটা তৈরি হয়ে গেছে, একইভাবে ফতুল্লা ওসমান আলী স্টেডিয়ামের ঠিক পাশেই একদম লাগোয়া ফতুল্লা আউটার স্টেডিয়ামটিও সংস্কার করে নতুনভাবে তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। আশপাশের যে পানি নিষ্কাশনে ব্যবস্থায় যে সমস্যা ছিল সেটাও অনেকখানি কাভার আপ করা হয়েছে এবং বেলাল ভাই বলেই দিলেন, এই কিউরেটর বেলাল ভাই, যে অনেকখানি বালি ভরাট করা হয়েছে এবং মাঠের হাইটটাই বেড়ে গেছে এবং যেটা রোডের সঙ্গে এখন একদম একটা লেভেলে চলে এসেছে। এখন আর পানি জমার আশা করি সুযোগ এবং সম্ভাবনা নেই এবং সিলেটের পরে হয়তোবা ফতুল্লাতেও স্টেডিয়ামের পাশাপাশি আউটার স্টেডিয়ামটা খেলা উপযোগী হয়ে যাবে, তাতে করে বাংলাদেশের ক্রিকেটের মাঠ সমস্যার সমাধান হবে। আরিফুর রহমান বাবু, ফতুল্লা, খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম থেকে। 3 ঘন্টা 33 মিনিট। শোনেন, আপনি একটা ডিস্টার্ব। আরো 4 ঘন্টা 33 মিনিট শুনলেন? আরো 4 ঘন্টা, এটা কোনো কথা? সময়টা দৌড়াবে। প্রাণ ডাল, মুঠোই মুঠোই সময় পার।